নতুন কাহিনী, গল্পে গাথা মঞ্চুরি, সবার মনের রূপকথা, স্বপ্নেরই ঝরা পাতা। জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। অতি দরিদ্র এই গ্রামবাসীর আয় বলতে অনুর্বর জমিতে যেটুকু আনাজ ফলে তাই। একে তো অনুর্বর জমি, তার উপর প্রকৃতির বাঁধ সাধা লেগেই ছিল বছরের পর বছর। কখনো বা অতিবৃষ্টিতে চাষের ক্ষেত ভেসে যেত, আবার কখনো বা অনাবৃষ্টিতে মাঠের ফসল মাঠেই যেত শুকিয়ে। আর তাই গ্রামে অভাব দারিদ্র লেগেই ছিল। এই গ্রামেরই একটি ছেলে, যার নাম ছিল বংশীধর, রাখাল ছেলে। কিছু গরু নিয়ে মাঠে চড়ায় আর গাছের নিচে বসে মধুর সুরে বাঁশি বাজায়। সত্যি, ছেলেটার বাঁশির সুরে মন ভুলে যায় আমাদের। অভাব দারিদ্র ভুলে ও কেমন সুন্দর বাঁশি বাজায়। হ্যাঁ, ওই সুর শুনে মনে হয় জগতে যেন দুঃখ কষ্ট বলে কিচ্ছু নেই। চারিদিক কেমন যেন শান্ত, ধীর স্থির হয়ে যায়। অদ্ভুত ক্ষমতা ওর, ওই বাঁশির সুরে। ওহে বংশীধর, আগে তোমার কি দুঃখ কষ্ট দারিদ্র বলে কিছু নেই? কিসের দুঃখ দারিদ্র গো? আগে পিছে টান নেই, একা একা থাকি, আহার জুটলে খাই, না জুটলে খাই না। এতে আর কষ্ট কিসের? সঙ্গে রয়েছে এই বাঁশি। বন্ধু তো নেই, মনের যা কথা তা একেই বলি। আর আর এই দেখো না, এ কেমন মধুর সুরে তার জবাব দেয়। আজব ছেলে। চলো চলো, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, চলো। ওদিকে চন্দ্রশিলা রাজ্যের রাজকুমারী দেবদত্তা একদিন সখীদের নিয়ে রথে করে বনবিহারে বেরিয়েছে। চারিদিকে নানা রঙের ফুলে ফলে ঘেরা তপবন, পাখিদের কলরব, গুঞ্জন, অপরূপ দৃশ্য চারিদিকে। রাজকন্যা তা দেখে অপার আনন্দে ডুবে যান। এমন সময় বাহ, কি সুন্দর, কি মধুর বাঁশির সুর শোনা যাচ্ছে। কোত্থেকে আসছে এমন অপূর্ব সুর? সেই তো, কোত্থেকে আসছে এমন বাঁশির সুর? চল দেখি। ওই যে রাজকুমারী, এক রাখাল ছেলে গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে। চুপ চুপ,
চুপ করে শোন, অপূর্ব সুর। কে আপনি? আমি চন্দ্রশিলার রাজকুমারী দেবদত্তা। তোমার ওই বংশীর ধ্বনি আমায় খুবই আনন্দ দিয়েছে। বলো, কোথায় তুমি থাকো? তোমার নাম কি? আমার নাম বংশীধর গো। এই জঙ্গলের প্রান্তেই আমার গ্রাম। গরু চড়াতে আমি রোজ এখানে আসি। শোনো, তোমার বংশীর ধ্বনি আমার খুব ভালো লেগেছে। আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। তোমার যদি কোনো আপত্তি না থাকে তবে প্রাসাদে চলো, সেখানে আমি তোমার থাকার ব্যবস্থা করে দেব। ভালো মাসোহারা পাবে। তুমি প্রতিদিন বাঁশি বাজিয়ে আমাকে আনন্দ দান করবে। তুমি যদি আমার প্রস্তাবে সম্মত হও তবে আগামীকাল রাজপ্রাসাদে এসো। এখন আমরা চলি। কি যে করি, এদিকে অভাবের তাড়না। ঠিক আছে, যাই। রাজকুমারী নিজেই যখন এসে বলে গেছেন। এসো, এসো বংশীধর। বাবা, এই সেই অসাধারণ বাদ্যশিল্পী। এসো, এসো বংশীধর। কই, শোনাও তোমার বাঁশি। অসাধারণ, অসাধারণ। মহামন্ত্রী, এই মুহূর্তে রাজপ্রাসাদে ওর থাকার ব্যবস্থা করে দাও, আর দৈনিক 1000 মুদ্রা বেতনের ব্যবস্থা করে দাও। যথা আজ্ঞা মহারাজ। ধন্যবাদ মহারাজ। নিত্যদিন বংশীধরের বাঁশির মধুর সুরে চন্দ্রশিলার রাজা, রাজকুমারী দেবদত্তা সহ সমগ্র রাজ্য ডুবে যেতে থাকে। এভাবেই চলে সারা বছর। শীত যায়, গ্রীষ্ম যায়, বর্ষা আসে, কিন্তু মহারাজ, মহারাজ, এবছর অনাবৃষ্টিতে রাজ্যে খরা দেখা দিয়েছে। জমির ফসল জমিতে জলের অভাবে শুকিয়ে যাচ্ছে মহারাজ। চারিদিকে হাহাকার পড়ে গেছে মহারাজ। কি সর্বনাশ! এখন কি উপায় হবে? প্রকৃতির এই নির্দয়তায় আমরা যে সর্বশান্ত হয়ে যাব। শস্য ভাণ্ডারে যে পরিমাণ শস্য মজুত আছে তা যথেষ্ট নয় মহারাজ। হ্যাঁ, ঠিক সে সময় রাজপুরীতে হাজির হলো রবিচন্দ্র নামে এক বাঁশি বাদক। রবিচন্দ্র দরবারে গিয়ে উপস্থিত হলো। মহারাজ, একজন ব্যক্তি আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। এই অসময়ে আবার কে এলো? ঠিক আছে, পাঠাও তাকে। আচ্ছা মহারাজ। প্রণাম মহারাজ। কে তুমি? মহারাজ, আমি শুনেছি আপনার রাজ্যে অনাবৃষ্টিতে খরা দেখা দিয়েছে, মাঠের ফসল মাঠেই শুকিয়ে যাচ্ছে। তাই আমি আপনার কাছে এসেছি মহারাজ, কারণ আমি আপনাকে কিছু সাহায্য করতে পারি এ বিপদের সময়। তুমি? যা সমাধান করা মানুষের পক্ষে সম্ভবই নয়, তা তুমি কি করে? মহারাজ,
আমি বাঁশি বাজাতে পারি, আর ওই বাঁশির সুরে বৃষ্টি আনতে পারি, যা ফসলে আবার প্রাণ ফিরিয়ে দেবে মহারাজ। আশ্চর্য! ঠিক আছে, এখনই চলো দেখি তোমার কথা কতটা সত্য। রবিচন্দ্র বাঁশি হাতে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে নগরের প্রান্তে একটি উঁচু ঢিপির উপর দাঁড়ালো। তা প্রত্যক্ষ করার জন্য রাজা, রাজকুমারী, মন্ত্রী সকলেই পিছনে গেল। তারপর অবাক কাণ্ড, অবাক কাণ্ড! এও সম্ভব? বাঁশির সুরে বৃষ্টি এনে দিল। কি আশ্চর্য! আশ্চর্য সঙ্গীতজ্ঞ তুমি। আমাদের দরবারে যদি থাকো, তবে দরবার যেন আলোকিত হয়ে উঠবে। তোমার উপস্থিতি আমাদের গর্বের কারণ হয়ে উঠবে। আজ থেকে তোমার আসন এই দরবারে। আর তোমার মাসিক বৃত্তি 4000 স্বর্ণমুদ্রা। ধন্যবাদ মহারাজ। রাজকুমারী দেবদত্তা ও বংশীধরের বাঁশিতে মাধুর্য খুঁজে পায় না আর। সোনারও অভিরুচি তার আর আসে না। এভাবেই কেটে যায় বহু দিন। তারপর একদিন রাজকুমারী, সূর্যশিলা রাজ্যের রাজকুমারী আপনার সাথে দেখা করতে এসেছেন। তাই নাকি? কতদিন বন্ধুর সাথে দেখা নেই। কই, ওকে ডাকো ভিতরে। এক্ষুনি ডাকছি রাজকুমারী। পদ্মশিলা, কেমন আছো তুমি? কতদিন দেখা নেই তোমার। এবারে কিন্তু বেশ কিছুদিন আমার কাছে থাকতে হবে তোমায়। আচ্ছা বাবা, আচ্ছা। শুধু আমি থাকলেই তো আর হবে না, সঙ্গে আমার এই সইটিকেও রাখতে হবে। ওমা, কই দেখে দেখে। ও কেবল কথাই বলে না, গানও গাইতে পারে। তাই নাকি? ভারী সুন্দর পাখি। আচ্ছা যাও, এবার তুমি একটু বিশ্রাম করে নাও। তারপর আমরা দুই বন্ধুতে মিলে বেরিয়ে আসব, কেমন? ঠিক আছে, আমি তবে এখন আসি। কে আছিস? ডাকছেন রাজকুমারী? শোন, বন্ধুর বিশ্রামের সুব্যবস্থা কর। দেখিস ওর যেন কোনো অসুবিধা না হয়। আপনি কিচ্ছু চিন্তা করবেন না। ঠিক আছে, তুমি এখন যাও, একটু বিশ্রাম করে নি, তারপর। বাহ, কি অপূর্ব সুর! কোত্থেকে আসছে এমন সুর? দেখি তো। বন্ধু, বন্ধু! কি হয়েছে? বন্ধু, ওই মিষ্টি সুর তুমি কি শুনতে পাচ্ছ? কোত্থেকে আসছে ওই সুর? হো, ও তো বংশীধরের বাঁশির সুর। ওই বাগানের কোণে গাছের নিচে বসে ও বাঁশি বাজায়। কি অপূর্ব সুর! আমাকে নিয়ে চলো সেখানে, এখনই নিয়ে চলো। আচ্ছা বাবা, আচ্ছা চলো।
কি আশ্চর্য সুর! প্রকৃতিও যেন স্থির হয়ে শুনছে সুমধুর সুর। কি অদ্ভুত শক্তি ওর বাঁশির সুরে! এমন উচ্চস্তরের বাঁশিবাদক খুব কমই আছে। অপূর্ব বাঁশি বাজায় বংশীধর। বন্ধু, তোমার যদি কোনো আপত্তি না থাকে, তবে বংশীধরকে আমি আমার সাথে নিয়ে যেতে চাই। ও আমার কাছে থাকলে আমার মনোরঞ্জনের জন্য একটা ভালো ব্যবস্থা হবে। তা অবশ্য ঠিক, কিন্তু আমি শুনেছি দরবারে আর একজন সঙ্গীতজ্ঞ আছে এবং তার প্রশংসাই করো তোমরা। আমি কিন্তু ওর বংশীধ্বনি শুনে খুবই মুগ্ধ হয়েছি। আমার এই মিনতিকে অস্বীকার করো না বন্ধু। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই নিয়ে যাও ওকে। কিন্তু আমিও একটা জিনিস চাই পরিবর্তে। তোমার ময়নাটা আমায় দিয়ে যাও। খুব ভালো। ওর কথা আর গান শুনে শুনে আমি হাঁপিয়ে উঠেছি। ওকে তুমি তোমার কাছেই রাখো বরং। ক্ষমা করবেন রাজকুমারী, আমি স্থির করেছি আমি কালই গ্রামে ফিরে যাব। তোমার হয়তো বেতনের কথা চিন্তা হচ্ছে। ভেবো না, এখানে যা পাচ্ছ তার দ্বিগুণ পারিশ্রমিক পাবে তুমি। আমায় ক্ষমা করবেন, আমি আমি ঠিক করে ফেলেছি আমি আমার গ্রামেই থাকব। মহারাজ, এবার তুমি বলো তো, সূর্যশিলা রাজ্যের রাজকুমারী পদ্মশিলা বংশীধরকে ভালো সুযোগ দিয়েছিল, কিন্তু সে অস্বীকার করে তা। একই বংশীধরের অনভিজ্ঞতা বা মূর্খতা নয়? সত্যি বলতে কি সে রবিচন্দ্রের প্রতি ছিল ঈর্ষাবান। ঈর্ষায় সে জ্বলছিল। যে রাজকুমারী তাকে এনে রাজপ্রাসাদে আশ্রয় দেয়, তার জীবনে চরম উন্নতি এনে দেয়, সেই রাজকুমারীর প্রতি একটুও কৃতজ্ঞতার ভাব তার ছিল না। যদি থাকতো তবে সে চুপচাপ পদ্মশিলার সঙ্গে যেত। সমস্ত ঘটনায় এটাই প্রতিপন্ন হয় যে বংশীধর কেবল মূর্খ বা ঈর্ষাপরায়ণে ছিল তাই নয়, সে ছিল অকৃতজ্ঞ। আরো মনে হচ্ছে চিন্তা ভাবনার বিচার না করেই সে তার ভুল ধারণার বশবর্তী হয়ে কাজ করত, সিদ্ধান্ত নিত। তাই তার সিদ্ধান্ত এত ত্রুটিপূর্ণ। বেতাল, পদ্মশিলার প্রস্তাবকে বংশীধর ফিরিয়ে দিয়েছে অন্য কারণে। এটা বলা নিতান্তই মূর্খতা যে গ্রামে ফেরার সিদ্ধান্ত নিয়েছে সে অবুঝ আবেগের বশে। দেবদত্তা বংশীধরকে না জিজ্ঞাসা করেই তাকে পাঠাবার জন্য সম্মতি জানায়। এই অনুচিত সিদ্ধান্তই বংশীধরকে আঘাত দেয়, তার ব্যক্তিত্বের উপর আঘাত পড়ে। সে যেন কেনা গোলাম, ক্রয় বিক্রয়ের মতো তার অবস্থা। দ্বিতীয়ত, দেবদত্তা পদ্মশিলাকে বলে সে বংশীধরকে নিয়ে যেতে পারে তার ময়নার বিনিময়ে। বংশীধরের মূল্য যেন একটা পাখির সমান, আর তাই আপন ব্যক্তিত্ব এবং আত্মগৌরব রক্ষার জন্যই সমস্ত প্রস্তাব, প্রলোভন অস্বীকার করে বংশীধর। ঈর্ষাপরায়ণ, মূর্খ, অকৃতজ্ঞ কোনোটাই বংশীধরের জন্য প্রযোজ্য নয়। আর তাছাড়া সে বাঁশি বাজায় আপন ছন্দে, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে। স্বাধীন বিচরণ তার। পরাধীনতা থেকে মুক্তি চেয়েছিল তার মন প্রাণ। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আবার তুমি কথা বলে ফেলেছ। তাই শর্ত অনুযায়ী আবার আমি চললাম মহারাজ, আমি চললাম। বেতাল,
বেতাল যেও না, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি বেতাল, যেও না, আমি আসছি বেতাল।